আসসালামু আলাইকুম। আমাদের এই লেকচারটা হচ্ছে বায়োলজি বইয়ের চ্যাপ্টার 1 লিভিং ওয়ার্ল্ডকে নিয়ে। লিভিং ওয়ার্ল্ডের মধ্যে ১ম যে টপিকটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে 5 কিংডমস। 5 কিংডম বেশ বড়সড় একটা টপিক। এই টপিকটা নিয়ে ১ম এই আসলে আমরা একটা ভিডিওতেই টেনে হিচড়ে শেষ করতে চাইবো না। বরঞ্চ আমরা কতগুলো ভিডিওতে পার্ট করে আমরা টপিকটা শেষ করে দিব। এটা হবে আমাদের লেকচার নাম্বার 1। এই লেকচারে আমরা কথা বলার চেষ্টা করব এই যে বলতেছি টপিক নেম ছিল আমাদের লিভিং ওয়ার্ল্ড। আসলে আমরা কাকে লিভিং বলতেছি? লিভিং ওয়ার্ল্ডকে নিয়ে পড়ার জন্য আগে এটা জানা প্রয়োজন, কারা লিভিং, কে লিভিং। কাউকে লিভিং বলার জন্য আসলে কোনো ক্রাইটেরিয়া বা শর্ত আছে নাকি, নাকি আমি আমার ইচ্ছা মতো যে কাউকেই লিভিং বলতে পারি, এটা আমার জানা দরকার। এখন স্যার, ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা মতো যে কাউকে লিভিং বলতে পারি না। যেমন ধরেন আমার ইচ্ছা করলো, আমি বললাম যে আমি হচ্ছে নন লিভিং, আর আমি হাতে যে মাইকটা ধরে রাখছি যেটাতে আমি কথা বলতেছি এটা লিভিং। এখন তুমি ভাইয়া আমাকে একটু অবজেকশন দিলা, তুমি বললা না ভাইয়া এটা কেমন করে হয়, তুমি তো লিভিং আর তোমার মাইকটা তো নন লিভিং। এখন দেখো ভাইয়া, আমি কি মনে করতেছি, তুমি কি মনে করতেছো, এসব দিয়ে তো আসলে আমাদের সায়েন্সের আগাবে না, আমাদের পড়াটা হবে না। আমাদের একটা স্পেসিফিক বেজ লাগবে, কথা বলার পিছনে একটা লজিক লাগবে। যে ভাই তুমি যে বলতেছো তুমি লিভিং, এই কথার পিছনে লজিক কি? আর মাইকটা যদি হয় নন লিভিং, তার পিছনেই বা লজিক কি? দেখো, কোনো কিছুকে আসলে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে রাখার জন্য আমরা প্যারামিটার সেট করি। সহজ করে বুঝায় বলি, যেমন তুমি কনসেপ্টটা হয়তো পড়েছো, পিএইচ কনসেপ্ট। পিএইচ হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে আমরা একটা স্কেল সেট করে দিই, একটা ভ্যালু সেট করে দিচ্ছি যে ব্রো, তোমার হাতে ধরা জিনিসটার পিএইচ এর ভ্যালু যদি হয় 7 এর নিচে, বিলো 7, তাহলে তাকে আমরা আসলে বলবো হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স। আর কোনো সাবস্টেন্সের পিএইচ এর ভ্যালু যদি হয় অ্যাভভ 7, 7 এর উপরে, তাহলে তাকে আসলে আমরা বলি আসলে বেসিক সাবস্টেন্স। তার মানে কাউকে আমরা অ্যাসিডিক বলবো না বেসিক বলবো, এটা আসলে বুঝতে পারার জন্য একটা ক্রাইটেরিয়া আমরা সেট করেছি যে তোমার পিএইচ এর ভ্যালু 7 এর উপরে নাকি 7 এর নিচে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো পিএইচ এর ভ্যালু যদি হয় অ্যাসিড এবং বেসকে বুঝতে পারার ক্রাইটেরিয়া, তাহলে আমরা যদি বুঝতে চাই কে লিভিং এবং কে নন লিভিং, তারও নিশ্চয় একটা ক্রাইটেরিয়া থাকবে। এক্স্যাক্টলি তাই। আমরা কাউকে লিভিং বলার জন্য, লিভিং বিইং, লিভিং এন্টিটি, লিভিং এক্সিস্টেন্স বলার জন্য আমরা পেয়ে যাব 2টা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া নাম্বার 1, মনে করেন আমি এমন কিছু পেলাম যার স্ট্রাকচারে সেল নামের যে জিনিসটা আমরা বলি, সেল কি সেটা আমি একটু পরে বলতেছি, সেল যাকে আমরা বলি, এই সেল ব্যাপারটা আসলে নাই, সেল জিনিসটা অ্যাকচুয়ালি নাই। সো স্ট্রেট কথাবার্তা, তোমার বডিতে কোনো সেল নাই, তোমার স্ট্রাকচারে কোনো সেল নাই, সো দ্যাটস ইট, তুমি তাহলে নন লিভিং হবা। কারণ মনে রাখতে হবে, লিভিং হওয়ার জন্য এটাই একটা ক্রাইটেরিয়া যে তোমার স্ট্রাকচারে সেল থাকতে হবে। আর তুমি যদি নন লিভিং হও, তাহলে তোমার স্ট্রাকচারে অন্য আর যা কিছু থাক না কেন, তুমি প্লাস্টিক দিয়ে তৈরি হও, তুমি গোল্ড দিয়ে তৈরি হও, তুমি প্লাটিনাম দিয়ে তৈরি হও, হোয়াট এভার, তোমার স্ট্রাকচারে কোনো সেল থাকবে না। কারণ ওয়ান্স এগেইন, যার স্ট্রাকচারে সেল থাকে, যার স্ট্রাকচারাল ইউনিট সেল, তাকে তো আমরা লিভিং বলি, রাইট? এবার সেকেন্ড যে ক্রাইটেরিয়া, সেল ছাড়াও আমাদের থাকবে, আমরা পাবো যারা আমরা লিভিং, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ব্যাপারটা আসলে কি? আমরা জানি নিউক্লিক অ্যাসিড হয় 2 ধরনের, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, হুইচ ইজ ডিএনএ অ্যান্ড আরএনএ। রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ, আর ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, রাইট স্যার? এখন এই ডিএনএ আরএনএ আসলে থাকার পিছনে আসলে লজিকটা কোথায়? দেখেন, মনে করেন আমি একটা কালো কলম দিয়ে লিখতেছি, এই কলমটা যে কালো হবে এটা কিন্তু কলমের ভিতরে কোথাও লেখা নাই। যে কলম বানিয়েছে, ম্যানুফ্যাকচারার,
সে ডিসাইড করেছে এই কলমটা কালো হওয়া উচিত, সে কলমটাকে হচ্ছে কালো করেছে। কিন্তু আমি বা তুমি, আমাদের গায়ের রং কেমন হবে, আমাদের চোখের রং কেমন হবে, এই সমস্ত কিন্তু ব্যাপার-স্যাপারগুলো, আমাদের বডিতে কোন, কোন প্রোটিন তৈরি হবে, সেটা তৈরি হলে কেমন করে তৈরি হবে। সো আমাদের রিলেটেড সব ইনফরমেশন কিন্তু আমাদের বডির ভিতরেই কিন্তু কোডেড অবস্থায় আছে, লেখা আছে, সহজ করে বললে। যেমন আমার কি, কি ফিচার থাকবে, আমি কেমন লম্বা হব, ভাইয়া কেমন লম্বা হবে, তার চোখের রং কেমন হবে, তার চুলের রং কেমন হবে, তার স্কিন টোন কেমন হবে, এভরিথিং কিন্তু কোড করা আছে, লেখা আছে আমার ডিএনএতে। আমার বডিকে অ্যাক্টিভ রাখার জন্য, সাস্টেইন করানোর জন্য আমার কোন, কোন প্রোটিন বানাতে হবে, কোথায় কোন প্রোটিনটা লাগবে, প্রোটিনগুলো বানাতে কি, কি রেসিপি লাগবে, এগুলো কিন্তু আসলে কন্ট্রোল করে আরএনএ। তার মানে আমাদের বডির ফিচারগুলো কিন্তু আমাদের বডির ভিতরেই কোনটা কেমন করে হবে সব লেখা আছে, কোড করা আছে। এবং কোড করা আছে যেখানে, সেটাই হচ্ছে ডিএনএ এবং আরএনএ। কিন্তু একটা নন লিভিং সাবস্টেন্স, একটা কলম কেমন হবে, একটা মাইক কেমন হবে, সেটা কিন্তু কলম বা মাইকের ভিতরে কোথাও লেখা থাকে না স্যার। এজন্যই বলা হচ্ছে যে আমাদের আছে ডিএনএ আরএনএ, আমাদের আছে জেনেটিক ম্যাটেরিয়াল হুইচ ইজ ডিএনএ আরএনএ, নিউক্লিক অ্যাসিড। আর যারা নন লিভিং ওদের নিউক্লিক অ্যাসিড থাকবে না। সো লং স্টোরি শর্ট, এতক্ষণ যেটা বললাম তার মানে দাঁড়াচ্ছে যে তুমি যদি লিভিং হও, তোমার স্ট্রাকচারে কি থাকবে, সেল থাকবে, এবং সেলের মধ্যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ থাকবে। আর তুমি যদি নন লিভিং হও, তার মানেই আমি ধরে নিব তোমার কোনো সেল নাই, এবং অফকোর্স সেল যেহেতু নাই, ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিডও নাই। আমরা তাহলে এভাবে করে বলি যে আমরা আজকের পর থেকে নন লিভিং বলতে আমরা তাকেই বুঝবো যার স্ট্রাকচারে অ্যাজ এ স্ট্রাকচারাল ইউনিট আমরা কোনো সেল পাই না, এবং যার ডিএনএ আরএনএ এমন কোনো নিউক্লিক অ্যাসিড আমরা পাই না, তাকে আমরা বলি নন লিভিং। আর যার স্ট্রাকচারে আমরা সেল পাই এবং যার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ আরএনএ আছে, নিউক্লিক অ্যাসিড আছে, তাকেই আমরা বলি লিভিং। এখন এই যে বললাম সেল ব্যাপারটা, যে সেলের ডেফিনেশনটাই কিন্তু এমন করে আসছে। আপনি যে কোনো বই পড়েন, আপনি গুগলে সার্চ দেন, আপনি দেখবেন সেলকে ডিফাইন করা হয়, সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ এনি লিভিং অর্গানিজম। সেটা তুমি যাই হও না কেন, ইভেন সে যদি ব্যাকটেরিয়া হয়, আমরা যদি কোনো একটা ব্যাকটেরিয়ার কথাও বলি, ব্যাকটেরিয়া হোক, একটা মাশরুম হতে পারে, বিশাল বড় একটা গাছ হতে পারে, তুমি আমি, আমরা হিউম্যান হই না কেন, অ্যাজ লং অ্যাজ আমরা হচ্ছে লিভিং, আমাদের সেল থাকবে। এজন্য সেলকে বলা হচ্ছে লিভিংদের জন্য ইউনিট, স্ট্রাকচারাল ইউনিট থাকতে হবে আমাদের বডিতে, আমাদের স্ট্রাকচারে। সেল ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, রাইট? যেহেতু সেল কথাটা আমাদের সামনে চলে আসলো, এই টার্মসটা, এখন সেলকে আমরা তো অফকোর্স সামনে অনেক কিছু পড়বো, চ্যাপ্টার 2তে কিন্তু আমাদের সেল নিয়েই পড়তে হবে বায়োলজি বইয়ের। বাট ফর নাও আমরা এটা যে 2তে পড়বো বলে স্কিপ করে না যাই, আমরা একটা বেসিক আইডিয়া দিয়ে যাব। সেল ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, আমরা সেল ব্যাপারটা বোঝার জন্য আমরা অ্যাকুরিয়ামের কথা চিন্তা করতে পারি। খেয়াল করবেন স্যার, একটা অ্যাকুরিয়ামে চারদিকে আমরা গ্লাসের একটা শিল্ড বা গ্লাসের একটা ওয়াল পাচ্ছি। সেমভাবে সেলের চারদিকে আমরা কি পাচ্ছি, সেলের কাভারিং হুইচ ইজ সেল ওয়াল এবং সেল মেমব্রেন পেয়ে যাচ্ছি। আমি আবার রিপিট করি, আপনি সেল ব্যাপারটা অ্যাকচুয়ালি কি এটা খুব সহজেই বুঝতে পারবেন যদি আপনি আপনার মাথায় অ্যাকুরিয়ামের ব্যাপারটা নিয়ে আসেন। সো অ্যাকুরিয়াম জানি কি ছিল, অ্যাকুরিয়াম বানানোর জন্য ভাইয়া চারদিকে গ্লাসের ওয়াল দেওয়া ছিল। আর সেল বানানোর সময়ও আমাদের সৃষ্টিকর্তা আমাদের সেলের বাইরে একটা কাভারিং, একটা ওয়াল দিয়েছেন, নাম সেল ওয়াল, এবং আরেক ধরনের কাভারিংও থাকে সেল মেমব্রেন। মেমব্রেন মানেও পর্দা, কাভারিং। ওকে ফাইন, লেটস সে এরপরে অ্যাকুরিয়ামে আর কি আছে। অ্যাকুরিয়ামে চারদিকে গ্লাস ছিল, অ্যাকুরিয়ামের ভিতরটা জানি কি দিয়ে ফিল আপ ছিল, পানি দিয়ে আমরা ফিল আপ করি। সেমভাবে এই চারদিকে সেল মেমব্রেন, সেল ওয়াল তো ছিল, এবার সেলের ভিতরটাকে আমরা সাইটোপ্লাজম দিয়ে আমরা ফিল আপ করি, যাকে আমরা আরো বলি ম্যাট্রিক্স অফ দ্য সেল। ম্যাট্রিক্স অফ দ্য সেল। এখন আমরা তো কম্পেয়ার করে করে আগাচ্ছি,
তাহলে সাইটোপ্লাজমটাকে কম্পেয়ার করলাম কার সাথে? অ্যাকুরিয়ামের পানির সাথে, রাইট? অ্যাকুরিয়ামের পানিতে আমরা কি করি? আমরা পাথর রাখতেছি, স্টোন রাখতেছি, স্যান্ডস, স্টোনস, তারপর হচ্ছে অ্যাকুয়াটিক প্ল্যান্টস, কিছু প্ল্যান্টস দিচ্ছি। তার মানে তার পাম্পগুলো, পানির পাম্পগুলো, সো অক্সিজেন পাম্প, হিটার, এটসেট্রা। তার মানে অ্যাকুরিয়ামে যা যা রাখার সব কিছু আমরা পানিতে রাখতেছি না বলেন? আমরা স্টোনটা কি করবো? অ্যাকুরিয়ামের উপরে রাখবো? অ্যাকুরিয়ামের উপরে কোনো শেড দিয়ে রাখবো না। আমরা স্টোনকে রাখতেছি কোথায়? অ্যাকুরিয়ামের ভিতরে পানিতে রাখতেছি। তারপর আমরা স্যান্ড বলেন, স্টোন বলেন, সব কিছু তো আমরা অ্যাকুরিয়ামের ভিতরে পানিতেই রাখতেছি। সেমভাবে একটা সেলের মধ্যেও আমরা যা যা রাখবো, মাইটোকন্ড্রিয়া হতে পারে, প্লাস্টিড হতে পারে, এটসেট্রা, এরকম জিনিসগুলোকে আমরা কি বলি? সেলুলার অর্গানেলস। সেলের ভিতরের বিভিন্ন স্ট্রাকচার, এগুলোকে তাহলে আমরা কই রাখবো? সাইটোপ্লাজমে রাখবো। ওয়ান সেকেন্ড আবার বলি, তাহলে অ্যাকুরিয়ামের চারদিকে ছিল গ্লাসের ওয়াল, ভিতরটা পানি দিয়ে ফিল আপ করার পরে আমি সেখানে ওই পানিতে অনেক কিছু রাখতেছি। সেমভাবে সেলের চারদিকে ছিল সেল মেমব্রেন, সেল ওয়াল, ভিতরটা ফিল আপ করলাম সাইটোপ্লাজম দিয়ে, এবং সেই সাইটোপ্লাজমে আমরা অনেক কিছু রাখবো। এবার এই যে সাইটোপ্লাজমে অনেক কিছু রাখবো, এই অনেক কিছুকে, এই জিনিসগুলোকে আমরা আসলে বলি সেলুলার অর্গানেলস। তাহলে এগুলোকে আমরা বলবো স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ সেল। সেলের মধ্যে সাইটোপ্লাজমে সেলের হয়ে বিভিন্ন কাজ করে। ধরেন একটা সেল বললো আমার তো এনার্জি বানাতে হবে, তখন একটা স্পেশাল সেলুলার কম্পোনেন্ট, তার নাম মাইটোকন্ড্রিয়া, সে কিন্তু সেলটার জন্য এনার্জি বানাই দিবে। আবার বলেন কোনো একটা সেল বলতেছে আমার প্রোটিন বানাতে হবে, তাহলে ওই সেলের মধ্যে থাকা আরেকটা কম্পোনেন্ট রাইবোজোম, সে করবে কি? ওই সেলটার জন্য প্রোটিন বানাই দিবে। সো সেম, একটা অ্যাকুরিয়ামের মধ্যে থাকা পাম্প কি করতেছে? পানিকে পিউরিফাই করতেছে। হিটার কি করতেছে? পানির টেম্পারেচার কন্ট্রোল করতেছে। তাহলে অ্যাকুরিয়ামের মধ্যে ওগুলো হচ্ছে অ্যাকুরিয়ামের কম্পোনেন্ট, আর সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, গোলজি বডি, এরা হচ্ছে সেলুলার কম্পোনেন্টস। অ্যাকুরিয়ামের মধ্যে থাকা বিভিন্ন কম্পোনেন্ট অ্যাকুরিয়ামের হয়ে বিভিন্ন কাজ করতেছে। সেলের মধ্যে থাকা এই কম্পোনেন্টগুলাও সেলের হয়ে বিভিন্ন কাজ করে দিচ্ছে। সেম মিলে যাচ্ছে। এইবার বলেন, আপনি অ্যাকুরিয়ামের চারপাশে গ্লাসের ওয়াল দিয়ে রাখছেন, ভিতরে পানি দিয়ে ফিল আপ করে রাখছেন, অনেক কিছু রাখছেন, বিভিন্ন কম্পোনেন্টস রাখছেন। বলেন তো মেইন একটা জিনিস রাখা বাকি আছে না? মাছ আপনি রাখছেন, রাখতে তো হবে। সেম ভাবে আপনি সেলের বাইরেরটা সেল মেমব্রেন, সেল ওয়াল দিয়ে আপনি কাভার করে রাখছেন, ভিতরটা আপনি সাইটোপ্লাজম দিয়ে ফিল আপ করে ফেলছেন। সেখানে আপনি আবার সেলের হয়ে কাজ করতে পারে এরকম অনেক কি রাখছেন? সেলুলার কম্পোনেন্ট রেখেছেন। এরপরেও কি অ্যাকুরিয়ামের মতোই একটা মেইন একটা জিনিস রাখা বাকি আছে সেলের জন্য, যেটা মেইন জিনিস, তাকে আমরা বলি নিউক্লিয়াস। স্যার, আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা সেলের জন্য এতটাই সিগনিফিকেন্স ক্যারি করে, এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, যে একে আমরা আমাদের হিউম্যান বডির ব্রেনের সাথে কম্পেয়ার করি। এজন্য নিউক্লিয়াসকে আমরা বলি ব্রেন অফ দ্য সেল। সেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ব্রেন অফ দ্য সেল। বলেন তো আমাদের কোন অর্গান কি কাজ করবে, আমরা কিভাবে কথা বলবো, কি অ্যান্সার দিব, সব কিছু কন্ট্রোল করে কি আমাদের ব্রেন। সেমভাবে সেলের মধ্যে কি হবে না হবে, সেলের মধ্যে কোন কম্পোনেন্ট কাজ করবে, কখন কাজ করবে, একটা রাইবোজোম কখন প্রোটিন বানাবে, একটা মাইটোকন্ড্রিয়া কখন এনার্জি বানাবে, সব কিছু কন্ট্রোল করে কে? সেলের ব্রেন, হুইচ ইজ নিউক্লিয়াস। এবার খেয়াল করেন স্যার, এটাই তো স্বাভাবিক না? কোনটা? আমাদের সবার ব্রেন কি সেম? সেম না। আমাদের সবার মাথাতেই ব্রেন আছে, সেম ভাবে সব সেলের মধ্যেই নিউক্লিয়াস আছে। ঠিক এভাবে কম্পেয়ার করা যায়। আমাদের সবার মাথাতে ব্রেন আছে, বা সবার ব্রেন যেরকম সেম না, সব সেলের মধ্যেও নিউক্লিয়াস আছে, বা সব সেলের নিউক্লিয়াসও কিন্তু কি না স্যার? সেম না। আমাদের কারো কারো ব্রেন কিরকম? অনেক শার্প, অনেক ডেভেলপড। আবার কারো কারো ব্রেন কিন্তু এতটা শার্প না, একটু ডাল, একটু লেস ডেভেলপড হতে পারে এরকম। সেম ভাবে নিউক্লিয়াস যদি হয় সেলের জন্য ব্রেন, তাহলে কোনো কোনো সেলের মধ্যে ওর যে ব্রেন হুইচ ইজ নিউক্লিয়াসটা, সেটা কি হতে পারে? ডেভেলপড। আবার কোনো কোনো সেলের মধ্যে ওর নিউক্লিয়াস কি হতে পারে? নন ডেভেলপড। সো নিউক্লিয়াসটা আসলে কেমন, নিউক্লিয়াস তো আছেই, বা নিউক্লিয়াসটা কেমন, এর উপর ডিপেন্ড করে আমরা আসলে সেলদেরকে দুইটা মেজর টাইপে ক্লাসিফাই করতে পারি।
সো আমি বললাম দেখো তোমার ব্রেন তো অনেক শার্প এরকম, তাহলে ও তো নিশ্চয়ই একটা ভালো স্টুডেন্ট হবে। আর ওর ব্রেনটা এতটা শার্প না, একটু লেস ডেভেলপড, ও মনে হয় এতটা ভালো স্টুডেন্ট না, একটু খারাপ স্টুডেন্ট। তাহলে সেম কথা বলা হচ্ছে এখানে, যে তুমি তোমার নিউক্লিয়াস, তোমার সেলের নিউক্লিয়াস যদি অনেক ডেভেলপড হয়, তাহলে ওই সেলকে বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল, যেখানে ইউ মানে কি ভালো বা ডেভেলপড, আর গ্রিক ওয়ার্ড ক্যারিয়ন মিনস হচ্ছে নিউক্লিয়াস। নাও ইট মেক সেন্স রাইট? ক্যারিয়ন যদি হয় নিউক্লিয়াস, তার নিউক্লিয়াস তো ডেভেলপড, ডেভেলপডকে আমরা কি বলি, ভালো বলি। আর ভালোর গ্রিক ওয়ার্ড কি, ইউ, ইউ মিনস হচ্ছে গুড, আর ক্যারিয়ন মিনস হচ্ছে নিউক্লিয়াস। তাহলে যার নিউক্লিয়াসটা গুড অর ডেভেলপড, তাহলে আমরা কি বলবো, যে ইউ প্লাস ক্যারিয়ন নামটা কি আসবে, ইউক্যারিওটিক সেল। আর যার নিউক্লিয়াসটা ডেভেলপড না, প্রো মানে হচ্ছে নন ডেভেলপড, লেস ডেভেলপড। আর ওয়ান্স এগেইন, প্রো মানে যদি হয় নন ডেভেলপড, ক্যারিয়ন মানে হচ্ছে কি নিউক্লিয়াস, তাহলে যার নিউক্লিয়াসটা তেমন একটা ডেভেলপড না, তাকে আমরা কি বলবো, প্রো প্লাস ক্যারিয়ন। তাহলে ওই সেলকে আমরা কি বলবো, প্রোক্যারিওটিক সেল। তাহলে একটা সেল কি টাইপের হবে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে তার নিউক্লিয়াসের উপরে। নিউক্লিয়াস যদি ডেভেলপড হয়, তাহলে ওই সেলটাকে আমি বলবো ইউক্যারিওটিক সেল। আর নিউক্লিয়াস যদি ডেভেলপড না হয়, নন ডেভেলপড হয়, তাহলে ওই সেলটাকে আমি বলবো হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ওকে ফাইন। এখন একটা নিউক্লিয়াস কখন ডেভেলপড হয়, কখন ডেভেলপড হয় না, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট লেকচারে বলতেছি। আপাতত আমরা এটুকু মনে রাখবো যে ভাইয়া আমাকে বলছে নিউক্লিয়াস ডেভেলপড হতেও পারে, নাও হতে পারে। নিউক্লিয়াস ডেভেলপড হলে ওই সেলকে আমরা কি বলবো, আর নিউক্লিয়াস ডেভেলপ না হলে সেই সেলটাকে আমরা কি বলবো। এখন এইটুকু বলে আমি আমাদের লেকচার 1 শেষ করে দিব। এটা হচ্ছে বলা হচ্ছে দুনিয়াতে যত লিভিং বিং আছে, যত লিভিং বিং আছে, সমস্ত লিভিং বিংকে, ও বাই দ্য ওয়ে, লিভিং বিং কারা সেটা আমি এখন খুব ভালো মতোই জানি। দুনিয়াতে যত লিভিং বিং আছে, ওরা লিভিং কারণ ওদের সবার বডিতেই অ্যাজ এ স্ট্রাকচারাল ইউনিট কি আছে স্যার, সেল আছে। এবং ওদের সবার সেলের মধ্যেই ডিএনএ আরএনএ হুইচ ইজ নিউক্লিক অ্যাসিড আছে, জেনেটিক ম্যাটেরিয়াল তো আছে। সো দ্যাটস ইট। তাহলে এরকম করে দুনিয়াতে আমরা যত এক্সিস্টেন্স পেলাম, যত এন্টিটি পেলাম, যাদের সেল আছে, যাদের নিউক্লিক অ্যাসিড আছে, ওদেরকে যদি আমরা লিভিং বলি, তাহলে দুনিয়াতে যত লিভিং বিং আছে তাদেরকে আমরা আবার 5টা মেজর কিংডমে ভাগ করতে পারি। দেখেন স্যার, হয়তো আপনিও আইডলেস স্কুলে পড়েছেন, আমি আইডলেস স্কুলে পড়েছি, কিন্তু আমাদের মধ্যে এইটুকু মিল থাকলে আমাদের যে সবই মিলবে এরকম নাও হতে পারে। হয়তো আপনার আহ, এরপরে হচ্ছে আপনার ধরেন হচ্ছে, আমি যদি অন্য কথা চিন্তা করি, আপনার কলেজ ধরেন হচ্ছে আইডিয়াল কলেজ বা ভিকারুননিসা, আমার ছিল হচ্ছে নটরডেম কলেজ। সুতরাং আমাদের মধ্যে সব ক্যারেক্টার মিলবে না। দুনিয়াতে যারা যারা লিভিং বিং, তাদের সবারই সেল আছে, সবারই নিউক্লিক অ্যাসিড আছে। তাই বলে এমন হবে না দুনিয়ার সকল লিভিং বিং এর সব ক্যারেক্টারই মিলবে। সো অল আই এম ট্রাইং টু সে, যে আমাদের যারা আমরা লিভিং, আমাদের মেজর 2টা ক্যারেক্টার মিলে যাচ্ছে। আমাদের যে ক্রাইটেরিয়া ছিল লিভিং হওয়ার, আমরা সবাই সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেছি বলেই তো আমরা লিভিং, রাইট? কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা লিভিং হওয়ার পর নট নেসেসারিলি আমাদের সব অন্য সব ক্যারেক্টারই মিলতে হবে, তাই তো? এটাই বলা হচ্ছে যে যারা মনেরা, যারা প্রোটিস্টা, যারা ফানজাই, যারা প্লান্টি, যারা অ্যানিমালিয়া, এরা সবাই লিভিং, কারণ সবার বডিতেই স্ট্রাকচারাল ইউনিট কে সেল, সবাই কি কন্টেইন করে নিউক্লিক অ্যাসিড। কিন্তু এই 2টা ক্যারেক্টার বাদে ওদের যে অন্যান্য আরও অনেক ক্যারেক্টার আছে, সেগুলোর মধ্যে কি আছে, ডিফারেন্সেস আমরা খুঁজে পাচ্ছি। এরকম করে আমরা একই টাইপের লিভিং বিংদেরকে আমরা সর্ট আউট করে করে আমরা দুনিয়ার সকল লিভিং বিংদের 5টা মেজর কিংডমে আমরা ক্লাসিফাই করি। যে আমরা এমন করে বলি যে তোমরা সবাই তো লিভিং বিং, বাট তোমাদের এই কয়জনের মধ্যে একটু বেশি সিমিলারিটিস আছে। তাহলে তোমাদের এই কয়জনকে আমি একটা গ্রুপে আন্ডার রাখতে চাচ্ছি, কারণ তোমাদের মধ্যে যেহেতু মিল আছে বেশি, তাহলে তোমরা একটা গ্রুপে ক্লাসিফাই হও, একটা গ্রুপের আন্ডারে আসো। তাহলে তোমাদেরকে আমি বলবো হচ্ছে ধরো কিংডম মনেরা। এভাবে করে আমি আরও কিছু লিভিং বিংদের বললাম,
তোমাদের মধ্যে না আবার মিল আছে, তোমরা এক কাজ করো, তোমরা মিলে আরেকটা কিংডম বানাও, আরেকটা গ্রুপের আন্ডারে আসো, তোমাদের নাম কি হবে? প্রোটিস্টা। এমন করে আমি আরও কিছু লিভিং বিংকে খুঁজে পেলাম, লাইক মাশরুম, পেনিসিলিয়াম, ইস্ট। এদেরকে বললাম যে ভাই তোমাদের মধ্যে তো আবার মিল আছে, আবার তাহলে তোমরাও লিভিং বিং, যেহেতু তোমাদের মধ্যে মিলে গেল ম্যাক্সিমাম ক্যারেক্টার, তাহলে তোমরা মিলে আরেকটা কিংডম বানায় ফেলতে পারো, আরেকটা গ্রুপের আন্ডারে আসো। তখন ওদেরকে বলা হলো ফানজাই। দুনিয়াতে যত আমি প্ল্যান্টস পাচ্ছি, সেটা ক্যাকটাস হোক, মানি প্ল্যান্ট হোক, বড় বিশাল বড় একটা ম্যাঙ্গো ট্রি হোক, আমি বললাম ভাই আপনারা তো সবাই দিন শেষে প্ল্যান্টস, আপনারা মিলে আরেকটা কিংডম বানায় ফেলেন, তাহলেই তো হয়। তাহলে ওদেরকে মিলে বানায় ফেললাম হচ্ছে কিংডম প্ল্যান্টি। আর যারা যারা হচ্ছে আমরা অ্যানিমালস, আমাদের সবাইকে আমরা রাখলাম আন্ডার দ্য কিংডম অ্যানিমালিয়া। ঠিক এমন করে দুনিয়াতে যত লিভিং বিং আছে সবাইকে আমরা 5টা মেজর কিংডমের আন্ডারে আমরা ক্লাসিফাই করতেছি: কিংডম মনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফানজাই, কিংডম প্লান্টি অ্যান্ড কিংডম অ্যানিমালিয়া। বাই দ্য ওয়ে স্যার, এই 5টা কিংডমের নাম কিন্তু আপনাকে একটা সিরিয়ালেই মনে রাখতে হবে, সিরিয়াল ব্রেক করা যাবে না। কারণ কি? কারণ মাঝে মাঝে পরীক্ষায় এমন করে আসতে পারে, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ থার্ড কিংডম। সো আপনি যদি র্যান্ডম করে মনে রাখেন, না ভাইয়া বলছে 5টা কিংডম, মনে রাখলেই চলতেছে না, এরকম না। আসলে আপনাকে কিন্তু সিরিয়াল বাই মনে রাখতে হবে। থার্ড কিংডম বললে আমাকে কিন্তু ফানজাই বলতে হবে, ফিফথ বললে কিন্তু আমাকে অ্যানিমালিয়াই বলতে হবে। আচ্ছা, এটাও বুঝতে পারছি আমরা। এখন এই যে দুনিয়ার সকল লিভিং বিংদের ওদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে অ্যানালাইজ করে 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 একই টাইপের লিভিং বিংদেরকে এভাবে করে বিভিন্ন কিংডমের আন্ডারে সর্ট আউট করা, অ্যারেঞ্জ করা, ক্লাসিফাই করা, এই বিশাল বড় কাজটা করেছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম ছিল কিন্তু মার্গুলিস। দিস ক্লাসিফিকেশন ইজ নোন অ্যাজ মার্গুলিস 5 কিংডম ক্লাসিফিকেশন। তাহলে উনি একজন ভদ্র মহিলা ছিলেন, লিন মার্গুলিস ওনার ফুল নেম। এই ভদ্র মহিলা কিন্তু এই জটিল কাজটা করেছিলেন। হ্যাঁ, এখানে আরও কিছু বিজ্ঞানীর নাম আছে, সেটা আমরা আলোচনা করব। আমরা আপাতত মনে রাখবো এই 5 কিংডম কনসেপ্টটা আমরা এভাবে করে মনে রাখবো। আমরা বলবো মার্গুলিস 5 কিংডম কনসেপ্ট বা মার্গুলিস 5 কিংডম ক্লাসিফিকেশন। ওকে, লাস্ট যেটা বলবো, যেহেতু আমি এই লেকচারেই মেনশন করেছিলাম, যে আমি আবার একটু রিপিট করি স্যার, যে লিভিং হওয়ার জন্য আমাদের সেল থাকা লাগবে। সেলের মধ্যে বাইরে ছিল কাভারিং সেল ওয়াল, সেল মেমব্রেন, ভিতরটা ওই যে অ্যাকুরিয়ামের মতো, আমাদের অ্যাকুরিয়ামের মতোই বাইরে ছিল গ্লাসের ওয়াল, এখানে ছিল সেল ওয়াল, ভিতরে ছিল পানি, এখানে ছিল সাইটোপ্লাজম। অ্যাকুরিয়ামের ভিতরে পানিতে অনেক টাইপের কম্পোনেন্টস ছিল, যারা অ্যাকুরিয়ামের হয়ে বিভিন্ন কাজ করে দিচ্ছিল। সেলের সাইটোপ্লাজমেও অনেক টাইপের কম্পোনেন্টস আছে, যারা সেলের হয়ে বিভিন্ন কাজ করায় দেয়। এছাড়াও অ্যাকুরিয়ামের মেইন একটা জিনিস থাকবে মাছ, আর এছাড়াও সেলের একটা মেইন জিনিস থাকবে নিউক্লিয়াস। এই পর্যন্ত বলার পর বলেছিলাম যে নিউক্লিয়াস কিন্তু আবার একটু ভ্যারি করে, কারো কারো সেলের আবার নিউক্লিয়াস ডেভেলপ না, আবার কোনো কোনো সেলের নিউক্লিয়াস ডেভেলপড হলে ইউক্যারিওটিক সেল, আর ডেভেলপ না হলে ওই সেলের নাম হবে প্রোক্যারিওটিক সেল, রাইট? এখন আমরা একটা টাস্ক দিয়ে রাখি, এটা এমসিকিউতে আসতে পারে। এই যে আমরা দুনিয়ার সকল লিভিং বিংদের 5টা কিংডমে আমরা ক্লাসিফাই করলাম, তাহলে সবাই কিন্তু লিভিং বিংদেরই কিন্তু আমরা 5টা কিংডমের আন্ডারে জাস্ট প্লেস করেছি। সো এই 5টা কিংডম যদি লিভিং বিংদের, দুনিয়ার সকল লিভিং বিংদের রিপ্রেজেন্ট করে, তাহলে এই 5টা কিংডমে যেহেতু সবাই লিভিং বিং, সো অফকোর্স সবারই সেল আছে। আর সবার সেল তো একরকম না, আমরা মাত্র বলে আসলাম সেল তো 2 ধরনের হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য নিউক্লিয়াস। তাহলে এরা সবাই যদি লিভিং বিং হয়, তাহলে কোন লিভিং বিংদের সেল কেমন? যেমন যে সমস্ত লিভিং বিংদের আমরা প্লেস করব আন্ডার দ্য কিংডম মনেরা, ওই সমস্ত লিভিং বিংয়ে আমরা পাবো কেমন সেল? প্রো ক্যারিওটিক সেল। তার মানে ওই সমস্ত লিভিং বিংয়ের সেলের নিউক্লিয়াস হবে নন ডেভেলপড। আর প্রথম কিংডমটা মনেরা বাদে যে বাকি 4টা কিংডম, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমালিয়া, তাহলে এই 5টা কিংডমের আন্ডারে দুনিয়ার যত লিভিং বিং আছে ওদের সবার সেলই কিন্তু কেমন হবে? ইউক্যারিওটিক টাইপের সেল।
তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার সকল লিভিং বিংদের, অল দ্য লিভিং বিংস আর ক্লাসিফাইড ইনটু 5 কিংডমস। এর মধ্যে থেকে যে সমস্ত লিভিং বিং মিলে আমরা কিংডম মনেরা পাচ্ছি, ওই সমস্ত লিভিং বিংদের সেল হয় প্রোক্যারিওটিক টাইপের সেল। আর দুনিয়ার যে সমস্ত লিভিং বিংদের আমরা রাখতেছি প্রোটিস্টার আন্ডারে, কিছু লিভিং বিংদের আমরা রাখতেছি ফাঞ্জার আন্ডারে, তারপরে প্ল্যান্টসদের আমরা রাখতেছি কিংডম প্ল্যান্টির আন্ডারে, অ্যানিমালসদের আমরা রাখতেছি কিংডম অ্যানিমালিয়ার আন্ডারে। সো প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 4টা লিভিং কিংডম এর আন্ডারে ওভারঅল যত লিভিং বিং আছে সবার সেলই কেমন হবে? ইউক্যারিওটিক টাইপের সেল, হুইচ ইজ আমাদের সবার সেলের নিউক্লিয়াস কেমন? ডেভেলপড। ডান, আমাদের লেকচার 1 কমপ্লিট। এরপরে আমরা শুরু করব লেকচার 2।